বাংলাদেশে যেই ক্ষমতায় আসে তারই কিন্তু একটা বিষয় নিয়ে অনেক প্রেম থাকে, সেটা হচ্ছে সংবিধান। আর এই ৭২-এর সংবিধান যেটা নিয়ে বাংলাদেশের ক্ষমতাসীনদের এত প্রেম, এই সংবিধানটা কিভাবে বাংলাদেশের সংবিধান হলো সেটা কিন্তু একটু জানা দরকার। প্রথমেই জানি কে বা কারা বাংলাদেশের এই সংবিধান প্রণয়ন করেছিল। প্রথমে সংবিধান নিয়ে কিছু অসঙ্গতি তুলে ধরি। সংবিধান রচনা, পরিবর্তন অথবা সংবিধানে কোনো কিছু সংযোজিত করতে হলে সেইখানে লাগে রাষ্ট্রপতির আদেশ। কি ভাবছেন আমি বলবো জনাব শেখ মুজিবুর রহমানের আদেশ ছাড়াই বাংলাদেশের সংবিধান মানে ৭২-এর সংবিধান প্রণয়ন করা হয়েছিল? না ব্রো, এমন কিছু হয় নাই। পাকিস্তানের কারাগার থেকে ৮ জানুয়ারি ১৯৭২ সালে জনাব মুজিবুর রহমান মুক্তি পায় এবং তারপরেই তিনি লন্ডন এবং ভারত ঘুরে ফিরে আসেন বাংলাদেশে। বাংলাদেশে অবতরণ করেন ১০ জানুয়ারি ১৯৭২ সালে। ইন দ্য মিন টাইম তিনি দিল্লি থেকে কি ওহে নিয়ে আসছিলেন সেটা কিন্তু আমরা জানি না। এইটা নিয়ে অনেক বেশি আলোচনা, হাইপোথিসিস এবং কন্ট্রোভার্সি হয় যে শেখ মুজিবুর রহমান খুব সম্ভবত ইন্দিরা গান্ধী থেকে লাইন আপ অথবা একটা ড্রাফট নিয়ে আসছিল। যাই হোক, শেখ মুজিবুর রহমান ১১ তারিখেই প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার প্রদান করে। এরপর ঘটনাচক্রে ডক্টর কামাল হোসেন যখন সংবিধানের খসড়া নিয়ে শেখ মুজিবুর রহমানের কাছে যান, শেখ মুজিবুর রহমান সেটিকে বাতিল করে দেন এবং তিনি তার থেকে একটি খসড়া সংবিধান জনাব কামাল হোসেনকে মানে ডক্টর কামাল হোসেনকে প্রদান করেন। আর এই কথাটা কিন্তু আমার না, এই কথাটা কামাল হোসেনের মুখের কথা। পরবর্তীতে সেই ড্রাফটের উপর ভিত্তি করেই তৈরি করা হয় বাংলাদেশের প্রথম সংবিধান বা বাংলাদেশের এখন পর্যন্ত একমাত্র সংবিধান, সেই ৭২-এর সংবিধান। কিন্তু মজার বিষয় কি জানেন, বাংলাদেশের এই ৭২-এর সংবিধানের অনেকগুলো আর্টিকেলই কিন্তু হুবহু ইন্ডিয়ান সংবিধানের আর্টিকেলের সাথে হুবহু লাইন বাই লাইন মিলে যায়। যদিও আমাদের একটা স্বাধীনতার ঘোষণাপত্র ছিল, বাট আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র কিন্তু ৭২-এর সংবিধানে খুব একটা প্রতিফলিত হয় নাই। তারপরেও আমি এখন পর্যন্ত যা যা বললাম এর ভিত্তিতে যদি ধরেও নেই আমাদের সংবিধানের সাথে ভারতের কোনো সম্পর্ক নাই, তারপরেও এখন আমি যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিব সেগুলো আপনাদের মাথা ঘুরায় দিবে। আসেন এবার এমন একটা ফ্যাক্ট নিয়ে কথা বলি যেই ফ্যাক্টটা এই সংবিধানকে অবৈধ করে দেয়। মনে আছে আমি বলেছিলাম জনাব শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশে আসেন এবং ১১ তারিখেই প্রভিশনাল কনস্টিটিউশন এর একটা অর্ডার উনি কিন্তু ইস্যু করেন। কিন্তু কথা হচ্ছে শেখ মুজিবুর রহমান অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে কখনো কি শপথ নিয়েছিলেন? না। ১৯৭৫ সালের আগে পর্যন্ত জনাব শেখ মুজিবুর রহমান কখনোই বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার কোনো প্রকারের শপথ নেন নাই। যেখানে রাষ্ট্রপতি শপথ নেন নাই সেখানে জনাব শেখ মুজিবুর রহমানের আদেশ কিভাবে রাষ্ট্রপতির আদেশ হতে পারে, আর যেখানে রাষ্ট্রপতির আদেশই হয় নাই সেখানে সংবিধান কিভাবে বৈধ হতে পারে? এই একটা কারণেই কিন্তু সংবিধানকে অবৈধ ঘোষণা করা যেতে পারে, বাট তারপরও আমি যদি যুক্তির খাতিরে বা তর্কের খাতিরে ধরেই নেই এই আদেশটা, এই অবৈধ আদেশটা বৈধ ছিল, তাহলে আসেন জাম্প টু দ্য নেক্সট পার্ট। আচ্ছা, সংবিধান তো একটা গ্রুপ অফ পিপলের মাধ্যমে হচ্ছে প্রণয়ন করা হয়েছিল, এটা শেখ মুজিবুর রহমান আদেশ দিছে, বাট তারপরেও তো কিছু গ্রুপ অফ পিপল ছিল যারা কিনা সংবিধানটাকে প্রণয়ন করছে। এখন কথা হচ্ছে এই গ্রুপ অফ পিপলটা কারা? এই যে দলটা ছিল এই দলে প্রাথমিকভাবে ৩৪ জন সদস্য ছিল যারা কিনা ছিল প্রাথমিক গণপরিষদের সদস্য। আর এই ৩৪ জন কিভাবে নির্বাচিত হয়েছিল? এই ৩৪ জন কিন্তু বাংলাদেশের কোনো ইলেকশনে নির্বাচিত হয় নাই। এই ৩৪ জন নির্বাচিত হয়েছিল ১৯৭০ সালে পাকিস্তানের সাধারণ পরিষদের যে নির্বাচন, মানে পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য যে নির্বাচন, সেই নির্বাচনে তারা নির্বাচিত হয়েছিল। ১৯৭০ সালের এই নির্বাচন থেকে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের যতগুলা বড় এবং ছোট রাজনৈতিক দল ছিল তার প্রায় প্রত্যেকেই বয়কট করে সরে দাঁড়াইছিল। বাংলাদেশের জনতার অন্যতম বড় একজন নেতার নাম ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং এই আব্দুল হামিদ খান ভাসানীর ন্যাপ এবং মুজাফফর ন্যাপ যখন সরে যায় তারপরে গিয়ে এই ইলেকশনটা হয়ে দাঁড়ায় অনেকটা ২০২৪ সালের আমির আমির ইলেকশনের মতো। বাট না, একেবারে ২০২৪-এর ইলেকশনের মতো এটা বলা যাবে না, কারণ এই নির্বাচনে আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল পশ্চিম পাকিস্তানের বেশ কয়েকটা রাজনৈতিক দল। কিন্তু যেহেতু বাংলাদেশ অংশের একমাত্র আওয়ামী লীগই ছিল হচ্ছে ভোটের জন্য এলিজেবল, সো সবাই মিলে মানে বাংলাদেশের সবাই মিলে একসাথে তখন আওয়ামী লীগকে কোনো আলাদা কোনো হচ্ছে প্রতিদ্বন্দ্বী নাই বিধায় তারা আওয়ামী লীগকে ভোট দিয়ে কিন্তু সংসদে পাঠাইতে চাইছিল। বাট
পাকিস্তানিরা অ্যাজ অলওয়েজ যা করছিল যে বাংলাদেশিদের হাতে আসলে ক্ষমতাটা বুঝায় দেয় নাই। বাট এইটাও বুঝতে হবে এই ইলেকশনটা কখনোই বাংলাদেশের কোনো ইলেকশন ছিল না, এটা ছিল হচ্ছে পাকিস্তানের একটা ইলেকশন, এবং বাংলাদেশের বেশ কিছু বড় বড় লিডার্স এই ইলেকশনটাকে বয়কট করে। ফলশ্রুতিতে যা হয়, বাংলাদেশের ওই সময়ে বেশ বড় বড় কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ এই যে গণপরিষদ হয়েছিল সেই গণপরিষদে ছিল না, যদিও তারা মুক্তিযুদ্ধকে বাংলাদেশে থেকে বিভিন্নভাবে সংগঠিত করছে। এছাড়াও বামপন্থী ছাত্রদের মধ্যে যারা পরবর্তীতে গিয়ে জাসদ করেছিল, তারা কেউই কিন্তু এই যে গণপরিষদ, এই গণপরিষদে জায়গা পায় নাই। সো ঘটনা কি দাঁড়ালো, যে গণপরিষদ বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের বা স্বাধীনতা সংগ্রামের পরে গিয়ে গঠিত হইলো, সেই গণপরিষদে মুক্তিযোদ্ধা বা সরাসরি মুক্তিযোদ্ধা কেউই ছিল না। দুই একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিল যারা কিনা প্রবাসী সরকারের দায়িত্বে ছিল। কিন্তু এইটাও বুঝতে হবে যে বাংলাদেশের থেকে যারা জীবনের রিস্ক নিয়ে এই মুক্তিযুদ্ধের মধ্যে মানুষকে সংগঠিত করে যুদ্ধটা পরিচালনা করেছিল আর্মিদের কমান্ডের বাইরে থেকে, তারা কিন্তু এই যে নির্বাচন বা এই যে গণপরিষদ বা সংবিধান প্রণয়নের এই যে অধিকার, সেখান থেকে বঞ্চিত হয়েছিল। তার মানে তৎকালীন 7 কোটি বা 7.5 কোটি মানুষের অনেকেরই প্রতিনিধি এই গণপরিষদে ছিল না। এবার আসেন এই ভিডিওর একটু কনক্লুশনে আসা যাক। যদিও এই গণপরিষদে ঠাঁই হয় নাই একজনও রণাঙ্গনের মুক্তিযোদ্ধার। ৭২ সংবিধানের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের মালিকানা চলে যায় এক ব্যক্তি এবং তার পরিবারের কাছে, অথবা আরেকটু ব্রডলি বলা যায় তার দলের কাছে। বাস্তবে এটা ছিল একটা নির্দিষ্ট রাজনৈতিক কাঠামো বা ধারা, যার ফলে সরকারি দলের হাতে এবং দলীয় প্রধানের হাতে চলে যায় সর্বময় ক্ষমতা এবং জনগণের অধিকার নিষ্পেষণ করার অবারিত সুযোগ। একই সাথে এই সংবিধানের মধ্যে এমন অনেক উপাদান আছে যা কিনা রাষ্ট্রপ্রধানকে বা সরকার প্রধানকে করে তুলতে পারে একজন কঠিন স্বৈরাচার। ফলে শাসক দলের কাছে এই সংবিধানকে খুব আপন মনে হয়। ক্ষমতা আজীবনের জন্য নিজের কাছে কুক্ষিগত করতে কে না চায়? আর তাই তো 17 বছর ধরে ফ্যাসিস্ট শাসন চালানো সেই হাসিনা এই সংবিধানকে কুরআন বা বাইবেলের মতো করে ভক্তি করত। আর 17 বছর ধরে যারা শোষিত হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, তারা এতদিন ধরে সংবিধানটা গাইল পারলো, এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চাইলো, বর্তমানে কিন্তু তাদের কাছেও এই সংবিধান অনেকটাই কুরআন অথবা বাইবেলের মতো। বস্তুত এই সংবিধানের মধ্যে ফ্যাসিজমের মধু এতটাই বেশি যে ক্ষমতায় আসে সেই এই সংবিধানকে খুব ভক্তি করার নাটক মারায়। অনেকেই নতুন নতুন সরকারি দলে এসে এইটা বলা শুরু করছে যে এই সংবিধান নাকি মুক্তিযোদ্ধাদের সংবিধান। আপনারা কি কেউ দেখাতে পারবেন এই সংবিধান যারা তৈরি করেছিল তাদের মধ্যে একজনও মুক্তিযোদ্ধা ছিল? নাকি আপনারাও শেখ মুজিবরে জাতীয় আব্বা হিসাবে মেনে নিচ্ছেন?